ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রথম প্রশ্নটি বেশিরভাগ ছাত্রই সঠিক উত্তর করতে পারোনি, তো আমি অল্প সময়ের মধ্যে এটা একটু এক্সপ্লেন করে দিই সবাইকে। তো দেখো প্রশ্নটা কি বলেছে, আর ব্যাসার্ধের এম ভরের পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি আপেল আছে। পৃথিবীর কেন্দ্র ও আপেলের দূরত্ব দেওয়া আছে আর, সেটা ক্যাপিটাল আর প্লাস এইচ। আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আপেলের উচ্চতা। বলা হচ্ছে পৃথিবী আপেল সংস্থার স্থিতিশক্তি দুটি পৃথক রাশিমালার মাধ্যমে প্রকাশ করা হলো, -gmm/r আর একটি mgh। দুটি রাশিমালার মধ্যে যোগসূত্র স্থাপন করো, এটি হচ্ছে প্রশ্ন। যোগসূত্র স্থাপন করো এর মানে হচ্ছে রিকনসাইল করা, মানে একটির মধ্যে আরেকটি কীভাবে লুকিয়ে আছে অথবা তাদের মধ্যে রিলেশন কী, কেনই বা দুটো ইকুয়েশন, কীভাবে আমরা তাকে ইউজ করতে পারি দুটো ইকুয়েশন ডিফারেন্ট কেসে, সেটাই তোমার প্রশ্ন। তো ইউ ইকুয়াল টু mgh এটা তো বহু আগে থেকেই পরিচিত তোমরা, আর -gmm/r এটি তোমরা যখন মহাকর্ষ চ্যাপ্টারটি পড়েছো তখন এই ইকুয়েশনটি তোমরা পেয়েছো। দেখতেই পাচ্ছ দুটো ইকুয়েশন, একটিতে মাইনাস দেওয়া আছে একটাতে প্লাস দেওয়া আছে, মানে স্থিতিশক্তি এখানে ঋণাত্মকই ঋণাত্মক আর এখানে ধনাত্মকই ধনাত্মক। আবার এখানে দেখতে পাচ্ছ যে এটা এইচ বাড়লে স্থিতিশক্তি বাড়ে আর এখানে আর বাড়লে স্থিতিশক্তি সেটা 1/r অনুসারে পরিবর্তিত হয়। তো দুটো ইকুয়েশন দেখতেও আলাদা, চিহ্নে আলাদা, তো এদের মধ্যে কেনই বা দুটো ইকুয়েশন আর দুটোকে কীভাবেই আমি মেশাবো, এটা ছিল প্রশ্ন। তো আমি দুভাবে ব্যাখ্যা করব, কিছু ম্যাথামেটিক্স স্টেপে ব্যাখ্যা করব প্রথমে, সেটা দেখবে, আর দ্বিতীয়ত লাস্টে যেটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফিক্যালি আমি এটাকে এক্সপ্লেন করব, যেটা তোমার কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার করবে শেষ পার্টটা। তো পুরোটা দেখবে একটু কষ্ট করে। বেশ, দেখো প্রশ্নটা কি বলেছে প্রথম। এটা পৃথিবী ধরে নাও, আর এই পৃথিবীর কেন্দ্র যেটা, এটা সেন্টার, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি আপেল আছে যার ভর হচ্ছে এম, আর পৃথিবীর ভর হচ্ছে এম। কেন্দ্রে পুরো ভর কেন্দ্রীভূত আছে এরকম ধরে নিতে পারি আমি। তো পৃথিবীর কেন্দ্র মানে এম ভরের একটি বস্তু আর আরেকটি এম ভরের বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় আর, এই আরটা কত, আর প্লাস এইচ, তাহলে এই যে সংস্থা স্থিতিশক্তি এটা দুভাবে প্রকাশ করা হয়েছে প্রশ্নে। একটা হচ্ছে -gmm/r, যেখানে আরটা এর মধ্যে দূরত্ব, আর একটা বলা হচ্ছে এর স্থিতিশক্তি ইউ, সেটা সমান mgh, এই সংস্থা স্থিতিশক্তি। তো দুটো ইকুয়েশনের মধ্যে তোমার কোনটা ফ্যামিলিয়ার বলো, প্রথম কোনটা দেখেছো? mgh। এটা ক্লাস 9 থেকে আমরা পড়ে আসছি। এই ইকুয়েশনটা কি বলে অ্যাকচুয়ালি? এই ইকুয়েশনটা বলে যে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে h = 0, এখান থেকে কোনো একটি বস্তুকে h উচ্চতায় তুলতে কতটা কাজ করতে হয়? mgh, এতটা পরিমাণ কাজ করতে হয়। ধীরে 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 যদি তুমি একে h উচ্চতায় তোলো, কোনো গতিশক্তি পরিবর্তন না করো, তাহলেও এই সংস্থা স্থিতিশক্তি পরিবর্তিত হয়, কারণ পৃথিবী নিচের দিকে টানছে, তার বিরুদ্ধে কোনো বহিস্থ সংস্থা এম ভরের আপেলটিকে ওপরে তুলেছে এবং কত কাজ করেছে, নিচের দিকে বল দিচ্ছে পৃথিবী mg, উল্টো দিকে তুমি বল দিয়েছো mg, উচ্চতা হচ্ছে h, তো কতটা কাজ করেছো বলগণিতের সরণ mgh, আর ততটাই এই সংস্থা স্থিতিশক্তি বৃদ্ধি পেয়েছে। এই যে স্থিতিশক্তি mgh, আমরা যে বলি এখানকার স্থিতিশক্তির মান হচ্ছে mgh, এটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট স্টেটমেন্ট। স্থিতিশক্তি কোনো জায়গা ডিফাইন করার আগে রেফারেন্স পয়েন্ট চিনিয়ে দেওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে স্থিতিশক্তি মেপেছি, এই যে শক্তিটা মেপেছি, জিরো পোটেনশিয়াল কোথায়, কোথা থেকে আমি এই শক্তিটা মেপেছি, এই যে h = 0, এখানে পোটেনশিয়াল 0 ধরে নেওয়া হয়েছে, পোটেনশিয়াল এবং তার কারসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি 0 ধরে নেওয়া হয়েছে। তো এই 0 পোটেনশিয়াল এনার্জি থেকে এই উচ্চতায় কোনো বস্তুকে তুলেছি, যতটা কাজ করতে হয়েছে সেটাই ওই বিন্দুর পোটেনশিয়াল এনার্জি, ওই বস্তুর এবং পৃথিবীর ওই সংস্থার পোটেনশিয়াল এনার্জি mgh। তো কোনো বিন্দুর বা কোনো বিন্দুর পোটেনশিয়াল বা কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি, বস্তু বলবো না, বস্তু সংস্থার পোটেনশিয়াল এনার্জি, সেটা যতটা না ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট স্থিতিশক্তির পরিবর্তন কত। তো এখানে যেটা mgh, অ্যাকচুয়ালি দেখো পরিবর্তন কতটায়, ডেল্টা ইউ, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো বস্তুকে তোলো, স্থিতিশক্তি পরিবর্তন কত হবে? mgh - 0। এই 0 থেকে মেপেছি, ওই জন্য যতটা পরিবর্তন ততটাই ওই জায়গার স্থিতিশক্তি, কারণ আমি মেপেছি 0 থেকে, এবং যতবার এইচ বাড়বে তত কেমন হবে?
যদি বলি ডেল্টা ইউটাই যেহেতু আমার ইউ, তাহলে এটা স্থিতিশক্তি যদি আমি এদিকে ইউ এদিকে এইচ প্লট করি, তাহলে বলা হচ্ছে এইচ যত বাড়বে তত স্থিতিশক্তি লিনিয়ারলি বাড়বে, মানে সরল রেখা অনুসারে বাড়বে। দেখতে পাচ্ছি এইচ যখন 0 স্থিতিশক্তি 0, স্থিতিশক্তি 0, আর তারপরে এইচ বাড়ছে, স্থিতিশক্তি সরল রেখা অনুসারে বাড়ছে। এইটা প্রথম ইকুয়েশন। এই ইকুয়েশন সম্বন্ধে তুমি ফ্যামিলিয়ার। এখন দ্বিতীয় যে ইকুয়েশনটা তুমি শিখেছো এইটি -gm/r, এক্ষেত্রেও কি তাই বলে? এক্ষেত্রেও কি আমি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় তুলি, তাহলে কি স্থিতিশক্তির পরিবর্তন সেটা কি mgh হবে এই ইকুয়েশন থেকে? তাই হবে, কিন্তু এই ইকুয়েশনের মিনিং একটু আলাদা। কি বলছে এই ইকুয়েশন? এর যে রেফারেন্স লেভেল, মানে যেখানে পোটেনশিয়াল 0 ধরা হয়েছে, সেই বিন্দুটি এবার ভূপৃষ্ঠের সারফেসের ওপর নয়, ভূপৃষ্ঠের ওপর নয়, এটা ইনফিনিটিতে, অসীমে। এই যে জায়গাতে r = ইনফিনিটি, তাহলে u = সামথিং ডিভাইডেড বাই r আছে ফর্মুলাতে, -gmm/r। তো r যদি ইনফিনিটি হয় তাহলে পোটেনশিয়াল এখানে এনার্জি 0। তাহলে এই যে ইনফিনিটি থেকে কোনো বস্তুকে তুমি যদি ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে আনো, তাহলে কত কাজ করতে হবে সেই কাজের ফর্মুলাটা তোমাকে এখানে দেওয়া আছে। মাইনাস এতটা পরিমাণে কাজ করতে হবে, -gmm/r। আর মাইনাস কেন? কারণ পৃথিবীতে এমনিতেই তাকে টানছে, তো কাজ তো পৃথিবী নিজেই করছে, আর তুমি তাকে ধরে 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 উল্টো দিকে তাকে সমবেগে নিয়ে আসার চেষ্টা করছো, সুতরাং তুমি নেগেটিভ কাজ করছো। ঠিক আছে, পৃথিবী নিজেই কাজ করছে, তোমার দ্বারা কাজ করতো বহিস্থ সংস্থা দ্বারা কাজ করতো নেগেটিভ কাজ। তো যেমন একটি বস্তু যদি তুমি ওপরে তোলো, এই উচ্চতায় যদি ওপরে তোলো, তাহলে তুমি কাজ করছো। যদি বলা হয় পৃথিবী কত কাজ করছে, নেগেটিভ কাজ করছে, কারণ পৃথিবী তুমি তোলার সময় পৃথিবী উল্টো দিকে বল দিচ্ছিল, সবসময়ই বল দিয়েছে mg, কিন্তু যেদিকে সরণ হয়েছে তার উল্টো দিকে বল দিয়েছে, তাই তুমি যেহেতু কাজ করেছো, পৃথিবীও কাজ করেছে, সে তার নেগেটিভ কাজ করেছে। ঠিক এরকম ফিজিক্সের এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ইনফিনিটি থেকে তুমি যখন একে আনবে, তখন পৃথিবী নিজেই কাজ করে নেবে, তাকে টানবে আকর্ষণ বলের জন্য। তোমার কাজের হিসাব হচ্ছে এখানে, বহিস্থ সংস্থা দ্বারা কাজের হিসাব হচ্ছে, ওই জন্য নেগেটিভ সাইন রয়েছে। তো এই এক্সপ্রেশনটার দিকে তাকাও একটু। তো ধরো ইনফিনিটি থেকে তুমি বস্তুকে পৃথিবী পৃষ্ঠে রেখেছো অথবা এইচ উচ্চতায় রেখেছো, মানে একটি আপেলের কথা বলছি, আপেল ভূপৃষ্ঠে রয়েছে সাপোজ, তাহলে এই জায়গার স্থিতিশক্তি কত? পৃথিবী এবং আপেল সংস্থার স্থিতিশক্তি কত সেটাকে বলো u1। তার মান কত হবে? -gmm বাই দূরত্ব। কত দূরত্ব এখান থেকে? এই দূরত্ব কত? পৃথিবীর সেন্টার থেকে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এই ফর্মুলাতে যেটা r সেটা মনে রাখবে। তাহলে এটা r, ক্যাপিটাল R, পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, এইটা হচ্ছে স্থিতিশক্তি, ঋণাত্মক স্থিতিশক্তি। এখানে কত? যদি এইচ উচ্চতায় আপেল থাকে, তাহলে এখানে স্থিতিশক্তি কত সেটাকে বলে u2। তার মান কত হবে? -gmm বাই r প্লাস এইচ। কারণ এবার পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব r প্লাস এইচ, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইচ। কিন্তু মনে রাখতে হবে এইচ খুব কম, এটা আপেলের কথা বলা হচ্ছে। একটা আপেল গাছ 2 থেকে 3 মিটার লম্বা, আর পৃথিবীর যেটা ব্যাসার্ধ সেটা 6400 কিলোমিটার, অনেক বেশি। তাহলে এই যে স্থিতিশক্তি পরিবর্তন, সেইটা কি mgh? দেখি একটু স্থিতিশক্তি পরিবর্তন কত। সাপোজ ডেল্টা ইউ বের করো, ডেল্টা ইউ, তার মানে u2 মাইনাস u1। u2তে কী আছে? -gmm/r প্লাস এইচ। তো তুমি gmmটা কমন নিয়ে নাও, gmm এটা কমন নিয়ে নাও, তাহলে ফার্স্ট টার্ম থেকে কী পাবে? -1/r প্লাস এইচ। আর দ্বিতীয় টার্ম থেকে কী পাবে? মাইনাস এই রাশিটা -u1, একটা মাইনাস এখানে একটা মাইনাস এখানে, সো এটা প্লাস হয়ে যাবে 1/r। এবার লসও করো, gmm এখান থেকে যদি r ইন্টু r প্লাস এইচ লসকে হয়, তাহলে প্রথম টার্মে কী পাবে? -r প্লাস r প্লাস এইচ। আর ক্যান্সেল করে দাও, তাহলে এবার কী পাচ্ছ? ইকুয়াল টু gmm, একটা এইচ আছে এখানে, এটা থাকলো, একটা আর আছে এখানে, সেটাও তুমি রাখলে, এখান থেকে আর একটা আর কমন নিয়ে নাও, তাহলে একটা আর কমন নিয়ে নিলে এখানে আর স্কোয়ার হয়ে যাবে, আর ব্র্যাকেটও হয়ে যাবে 1 প্লাস h/r। ঠিক আছে, এবার দেখো তুমি আছো ভূপৃষ্ঠের কাছাকাছি, আর ভূপৃষ্ঠের কাছাকাছি যদি থাকি, তাহলে আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ g,
তার মান কনস্ট্যান্ট। পৃথিবীর পৃষ্ঠের যদি তুমি কাছাকাছি ঘোরাফেরা করো তাহলে এই জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম ভ্যালু হয়। আর তার যে এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেটা হচ্ছে GM/r স্কোয়ার। পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি যদি তুমি থাকো, বেশ কিছু এলাকা জুড়ে থাকো, তাহলে এটা। বহু দূরে গেলে তখন আবার আরটা চেঞ্জ হয়, এসব জি এর মান তোমরা গ্রাফ ট্রাফ দেখেছো, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে উঠলে কী হয় না হয়। যাই হোক, তো GM এটা পৃথিবীর ভর, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ। এই GM/r স্কোয়ারটা তুমি এখানে বসাও, GM/r স্কোয়ার। তাহলে এটা কী হবে, এম তো এমের মতনই থাকলো, জি বসালে তুমি, আর এখানে দেখো ওপরে আছে এইচ, তো এইচকে তুমি রাখলে, আর নিচে কি আছে 1 + h/r। তো এইচ তো সাম ফিউ মিটার্স, 1 or 2, 4 মিটার্স, আর এটা 6400 কিলোমিটার। তাকে মিটার করলে বা 10⁻³ দিয়ে আরও গুণ করতে হবে। সো এটা একের থেকে খুবই ছোট, এটা 1 আছে, এটা একের থেকে এতটাই ছোট যে ওকে আর না নিলেও চলে, সুতরাং /1। সো অলমোস্ট ইকুয়াল টু mgh বেরিয়েছে আমার। স্মৃতিশক্তি পরিবর্তন কত বেরিয়েছে, mgh। ভূপৃষ্ঠের কাছাকাছি যদি তুমি থাকো তাহলে স্মৃতিশক্তি পরিবর্তন এটা দিয়েও করলেও একই হবে, ওটা দিয়েও করলেও একই হবে। দুটো ইকুয়েশনের তৈরি করার ক্ষেত্রে কিন্তু মিনিং আলাদা। এখানে স্মৃতিশক্তি 0 ধরা হয়েছিল mgh-এর ক্ষেত্রে, তারপরে বলা হয়েছিল কত পরিবর্তন হবে। তাহলে এখানে স্মৃতিশক্তি 0, যত উপরে উঠবে এইচ বাড়ছে, তাই স্মৃতিশক্তি বাড়ছে, অলওয়েজ পজিটিভ। আর এখানে কি বলা হয়েছিল, এখানে ইনফিনিটি স্মৃতিশক্তি 0, তাই না? আর এগুলো তো স্মৃতিশক্তি সব নেগেটিভ। তো তুমি দুটো বিন্দু তুমি চুজ করলে, যে স্মৃতিশক্তির ভ্যালু দু জায়গাতেই নেগেটিভ। তাহলে পরিবর্তন কত হচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গায় যদি তুমি যাও, তুমি দেখতে পেলে যে পরিবর্তন হচ্ছে একই। তার মানে একটার মাঝেই দুটো লুকিয়ে আছে। এইবার সেকেন্ড পার্ট যেটা, এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখো, তাহলে তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দুটোর ম্যাথামেটিক্যাল ফর্ম আমি লিখেছি, -GMM/r, আর একটা হচ্ছে mgh। এটাকে গ্রাফে টানো। এটা কি বলছে, u প্রপোর্শনাল টু -1/r। GMM তো কনস্ট্যান্ট, তাহলে গ্রাফ টানো, এদিকে u আর এদিকে r। তো কী বলা হচ্ছে, সবসময়ের জন্যই নেগেটিভ। আর যখন ইনফিনিটি তখন 0, আর মানে ইনফিনিটি মানে এইদিকে বহু দূরে ইনফিনিটি, সেখানে স্মৃতিশক্তি 0। 0 মানে কোনটা, এটা 0। আর এদিকে সব পজিটিভ, এদিকে সব নেগেটিভ, স্মৃতিশক্তি নেগেটিভ, এদিকে পজিটিভ, আর মাঝখানে 0। তাহলে u প্রপোর্শনাল টু 1/r, এর লেখচিত্র হয় এরকম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বয়েলের সূত্র তোমরা সব পেয়েছো, এরকম P/1/vt এরকম যখন পেয়েছো, ঠিক সেরকমই এটা, কিন্তু এটা মাইনাস লাগানো আছে, তাই ইকুয়েশনটা, গ্রাফটা এরকম হয়ে যাবে, এইটার মিরার ইমেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ সব জায়গায় স্মৃতিশক্তি ঋণাত্মক, আর যদি ইনফিনিটি হয় তাহলে স্মৃতিশক্তি 0। এখন এই যে এটা তো r=0, মানে পৃথিবীর কেন্দ্রে। তো তুমি কেন্দ্র থেকে ক্যাপিটাল R দূরত্বে রয়েছ, মানে কোথায় আছো, পৃথিবীর পৃষ্ঠে। তাহলে স্মৃতিশক্তি কত, এইটা, এই নেগেটিভ ভ্যালুটা। এবার তোমাকে যদি বলে r+h দূরত্বে যাও, এইচ মানে খুবই ক্ষুদ্র, এইটা যদি আমার 6400 কিলোমিটার হয়, তাহলে তুমি 1 and 2 মিটার দেখাতেই পারবে না, ঠিক আছে? তবু ধরে নাও জুম করে আমি দেখাচ্ছি, এটা এইচ, এই এতটা এইচ, তার মানে এই বিন্দুটা হচ্ছে r+h। কত স্মৃতিশক্তি, এতটা। তাহলে এই ভ্যালু থেকে এই ভ্যালু এতটা স্মৃতিশক্তি পরিবর্তন। আর লেখচিত্রে কীভাবে দেখাচ্ছি, এটা দেখো, এটা অলমোস্ট ইকুয়াল টু স্ট্রেট লাইন। এই যে কার্ভের এইটুকু পার্ট, জানো এটা স্ট্রেট লাইন। এবার তুমি একটা কাজ করো, যদি আমি এই পুরো এক্সপ্রেশনটা দেখি, তাহলে দেখো স্মৃতিশক্তির পরিবর্তন সবসময় নেগেটিভ। যত তুমি ওপর দিকে যাচ্ছ তত নেগেটিভিটির মান কমছে এবং সেটা 0-র দিকে যাচ্ছে, ঠিক আছে? যত তুমি কেন্দ্রের দিকে আছো তত পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ অ্যান্ড নেগেটিভ, মোর অ্যান্ড মোর নেগেটিভ। আর যত কেন্দ্র থেকে দূরের দিকে যাচ্ছ, সারফেসে আছো, তারপর আরও উপরে উঠছো, তো এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা নেগেটিভই রয়েছে, আলটিমেটলি ইনফিনিটিতে গিয়ে তারা 0 হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে অরিজিনটা তুমি যদি এইখানে শিফট করে দাও, এইটা তোমার অরিজিন এবার, ঠিক আছে? আমি এইখানে বলবো পোটেনশিয়াল এনার্জি 0, এই পয়েন্টটাকে, আর এইটা তোমার এবার আর বা কিছু একটা আছে, আর এইদিকে তুমি পোটেনশিয়াল এনার্জি মাপছো ইউ। তাহলে এইটাকে যদি আমি 0 বলি, তাহলে এর ওপরে তো সবাই পজিটিভ, এগুলো সবাই পজিটিভ। তাহলে এবার তুমি এইখান থেকে এইটুকু জায়গা দেখছো, তাহলে এইরকম গ্রাফ তুমি আর পাবে না, তুমি এইটুকু অংশই পাবে, একটা স্ট্রেট লাইন। এটাকে যদি জুম করি তাহলে কেমন দেখতে হবে, এইরকম দেখতে হবে। আরও একটু যদি জুম করি, বড় করে যদি দেখাই, তাহলে এটা এরকম, এটা অ্যাকচুয়ালি তো এরকম গ্রাফটা, কিন্তু তুমি তো নিচ্ছ এইটুকু, এইচ পর্যন্ত নিচ্ছ, এইটা ইউ আর এটা তোমার এইচ। যখন 0 তখন স্মৃতিশক্তি 0, কারণ আমি ওই বিন্দুটাকে 0 বলেছি।
স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি জিরো লেভেল চুজ করার অধিকার আমার আছে। তুমি যেখানে খুশি পোটেনশিয়াল এনার্জি জিরো চুজ করতে পারো এবং সেটা ধরে পোটেনশিয়াল এনার্জি তুমি বের করতে পারো। কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটা খুব ইম্পর্ট্যান্ট। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি তোমাকে ফিল্ড দেবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল তোমাকে ফিল্ড দেবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির পরিবর্তন তোমাকে ফোর্স দেবে। ঠিক আছে, ওই জন্য খুব কেয়ারফুলি জিনিসগুলো দেখতে হবে। এখানে স্মৃতিশক্তির পরিবর্তন যেন ঠিকঠাক হয়। জিরো লেভেলটা চুজ করতে পারো তুমি যে কোনো জায়গায়। কেউ যদি এটাকে জিরো বলে, এই পেনটাকে যদি কেউ এইটাকে যদি কেউ জিরো বলে, তাহলে এর একটা সার্টেন উচ্চতা হবে। সাপোজ এটা পেনটা এঁকেছি, এটা বললো 0 সেন্টিমিটার, এটাকে বলা হলো 10 সেন্টিমিটার। তাহলে তোমাকে যদি বলে পেনের উচ্চতা কত, তুমি বলে 10 সেন্টিমিটার, ওকে। কিন্তু কেউ যদি এটাকে 5 সেন্টিমিটার বলে, এটাকে যদি বলে 15 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটি জায়গার ওর ভ্যালুগুলো পাল্টে গেছে, কিন্তু পেনের লেন্থ কি পাল্টেছে? 15 - 5 হয়ে যাবে। তো ডিফারেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি জিরো কোথায় তুমি দেখো, এখানে ওইখানে জিরো, আর ইনফিনিটি হলে। আর দ্বিতীয় ক্ষেত্রে গ্রাফ বলছে অরিজিন শিফট করে দাও, দিয়ে বলো এইটা কি আমার জিরো আমি চুজ করবো এবং আমি এইটুকু জায়গায় থাকবো। তাহলে সবসময় পজিটিভ, এবং ওইটুকু ক্ষুদ্র অংশের মধ্যে ওই যে নেচারটা তুমি পাচ্ছ গ্রাফের 1/r, সেটাও পাবে না সরল রেখা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল মিনিং। তো যদি তোমাকে পরীক্ষায় দেয়, তাহলে ইউ ইকুয়াল টু -gm/r সমীকরণ থেকে যে কটা স্টেপ করে আমি দেখালাম যে ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু mgh, সেটা করে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। কোনো কনফিউশন থাকলে বা কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো।